সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ব্যাপনের পরীক্ষা নিয়ে আলোচনা করব। আমরা নিঃসরণ নিয়ে আলোচনা করব এবং বরফের তাপ প্রদানের যে লেখচিত্র আছে সেটা নিয়েও আলোচনা করব। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, টুডে I am going to talk about the experiment of diffusion and the effusion and the graph of ice which has been applied heat. আমরা এখন শুরু করতে যাচ্ছি ব্যাপনের পরীক্ষাটা। আমরা দুই মুখ খোলা একটা কাঁচনল নিয়েছি এবং এই দুই মুখ খোলা কাঁচনলের কি দ্বারা এটাকে আবদ্ধ করেছি। এই পাশে হলো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুলা ডুবিয়ে এখানে রাখছি। তুলা, সিক্ত তুলা মানে হলো ভিজা তুলা। ভিজা মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ভিতরে ডুবাইছি, ডুবাইয়ে এইখানে রাখছি। আর এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আরেকটা, সেখানেও কিন্তু সেই দ্রবণে তুলা ডুবাইয়ে সেখানে এইখানে রাখছি। তা এই দুটো যখন রাখছি তখন কি ঘটনা ঘটবে, তখন কিন্তু একটা রিয়াকশন, একটা বিক্রিয়া ঘটছে। এই বিক্রিয়াটা কিভাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকোয়া, এটাতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে এটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। আমরা অ্যাসিড থেকে গ্যাস হচ্ছে, আবার এটা কিন্তু ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, ক্ষার থেকেও কিন্তু গ্যাস, দুটোই কিন্তু গ্যাস হচ্ছে। এই দুটো গ্যাস যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এরা নিজেদের ভিতরে একটা বিক্রিয়া করছে। সেই বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, সেটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এখানে আমরা দেখব যে এই দুটো গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস দুটো বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, যেখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধোঁয়ার সৃষ্টি করছে। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়াটা কোথায় থাকবে? আমরা এর কাছেও থাকছে না, অ্যামোনিয়া গ্যাসের কাছে থাকছে না, কিন্তু থাকছে এখানে যে হাইড্রোজেন ক্লোরাইড, মানে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভিজা তোলা ছিল সে তার একটু আগে, হ্যাঁ, তার একটু কাছে থাকছে। আর অ্যামোনিয়া গ্যাস কিন্তু এতে থাকছে, একটু দূরে আসছে। এখানে এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা জানি যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্বে আছে। দেখ, এখান থেকে এখানে কম দূরত্ব আছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এখানে এর থেকে এই পর্যন্ত আসছে, আমি দিয়ে দিচ্ছি এই পর্যন্ত আসছে, কিন্তু কিন্তু অনেক দূর চলে আসছে। হ্যাঁ, অনেক দূর চলে আসছে। তাহলে ঘটনাটা কি? আমরা জানি যে ব্যাপনের হারটা নির্ভর করে হলো তার ঘনত্ব এবং আণবিক ভরের উপরে। এখানে আণবিক ভর কত? আণবিক ভরটা আমরা অ্যামোনিয়ার এইটা কত? 1 + 35.5, দ্যাট ইজ 36.5। আর অ্যামোনিয়ারটা কত? অ্যামোনিয়ারটা নাইট্রোজেন কত? 14 + 1 × 3, দ্যাট ইজ 17। আমরা জানি যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে। তাহলে কিন্তু ছুটে চলে আসছে, হ্যাঁ, দূরত্ব চলে আসছে, হ্যাঁ, কিন্তু কিন্তু একটু কম দূরত্বে আসছে। তার মানে এর আণবিক ভরটা হলো বেশি, এর আণবিক ভর হলো কম, সুতরাং সে কিন্তু মুভ করছে বেশি, কিন্তু মুভ করছে বেশি। এটার থেকে বোঝা যায় যে যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করব যে এখানে নিঃসরণ সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ইফিউশন ঘটতে হলে সরু ছিদ্রপথ লাগবে, সরু ছিদ্রপথ। সরু ছিদ্রপথ থেকে ছিদ্রপথে যখন
সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ স্থান থেকে নিম্ন চাপের স্থানে যখন তারা বেরিয়ে আসে তখনই কিন্তু সেখানে নিঃসরণ ঘটে। তার নিঃসরণের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? নিঃসরণের বৈশিষ্ট্য কিন্তু ব্যাপনের মতো না। নিঃসরণ যদি ঘটতে হয় তাহলে সরু ছিদ্রপথ থাকতে হবে, সরু ছিদ্রপথ থাকতে হবে। আর হলো এটি কিন্তু কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা না। ব্যাপনে যেমন স্বতঃস্ফূর্তভাবে ঘটত, কিন্তু কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এটা কিন্তু চাপের পার্থক্যের কারণে ঘটবে, চাপের পার্থক্যের কারণে ঘটে, কিন্তু ব্যাপনে কিন্তু ঘনত্বের পার্থক্যের কারণে ব্যাপন ঘটে। আর আমরা এখানে নিঃসরণ কিন্তু ব্যাপনের আগে ঘটবে, নিঃসরণ ব্যাপনের আগে ঘটবে। আমরা 4টা বৈশিষ্ট্য দিয়েছি, নিঃসরণের 4টা বৈশিষ্ট্য দিয়েছি। আমরা কাকে বলে বললাম যে যখন সরু ছিদ্রপথ দিয়ে যখন কোনো গ্যাস উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বেরিয়ে আসবে তখনই সেটা নিঃসরণ ঘটবে। এই নিঃসরণের বৈশিষ্ট্যগুলো আমরা বললাম। এখন আমরা দেখছি যে আমরা গ্রাফ, তাপ প্রদানের গ্রাফ। আমরা একটা বরফখণ্ড নিয়েছি, বরফখণ্ডকে তাপ দিচ্ছে। আমরা জানি বরফ হলো মাইনাসে থাকে, বরফ মাইনাসে থাকে। আমরা এই গ্রাফে দিয়েছি যে অনুভূমিকের দিকে সময় দিয়েছি এবং উলম্বর দিকে কিন্তু আমরা তাপমাত্রা দিয়েছি। তা অনুভূমিকের দিকে সময়টা আমরা যদি মনে করে নিই যে 1 মিনিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ইত্যাদি সময় আমরা মিনিটে ধরি বা সেকেন্ডে ধরি, একটা সময়। তা আমরা বরফ গলতেছে, বরফ কিন্তু এই অবস্থায় এখানে আছে বরফ, মনে করো এইখানে বরফ -40 ডিগ্রি সেন্টিগ্রেডে, আস্তে আস্তে -20, তখনও কিন্তু বরফ গলতে শুরু করে নাই। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু সে এই 1 মিনিটে, আমরা মনে করলাম এইখান থেকে 1 মিনিট যখন 1 ইউনিট টাইমে আমরা শুরু করেছে, আর এইখানে 3 মিনিট যখন বা 3 ইউনিট টাইমে কিন্তু শেষ করছে। আমাদের গলনাঙ্কের সংজ্ঞা কিন্তু তাই, যে একটা গলনাঙ্কের সংজ্ঞা হলো যে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে এবং গলা শেষ না হওয়া পর্যন্ত সেই তাপমাত্রায় বজায় রাখে, সেই তাপমাত্রায় কিন্তু সে স্থির থাকে। তাহলে আমরা এখানে কি করলাম যে এখানে থেকে শুরু করছে এবং এই 3 মিনিট পর্যন্ত কিন্তু সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সমস্ত বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গলা পর্যন্ত কিন্তু থাকবে। দেখো 3 মিনিট লেগে গেছে তাদের গলতে, 3 মিনিট লেগে গেছে, কিন্তু 0 ডিগ্রিতেই কিন্তু আছে। তাহলে এবি রেখাকে আমরা বলতেছি বরফের গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক তাহলে আমরা কি করব? আমরা জানি যে এখানে যখন গলতে শুরু করছে তখন কিন্তু সে তরল হয়ে গেছে, তরল হওয়ার পরে এখানে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে সময়ের সাথে, এই সময়ের সাথে তাপমাত্রা বাড়ছে 20, তারপরে হলো 40, তারপরে হলো 60, হ্যাঁ, সময়ের সাথে এই তাপমাত্রা বাড়ছে। আস্তে আস্তে যখন সি বিন্দুতে গেছে তখন হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে লাগছে। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন হয়ে গেছে তখন কত, 4 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তখন সে কিন্তু এই তরল ফুটতে শুরু করেছে। যখন ফুটতে শুরু করছে তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন যাবে, এই বরফ পানি হয়ে গেছে, ফুটতে শুরু করছে এবং দেখো 8 মিনিট পর্যন্ত সে কিন্তু ফুটা, তার সময়টা লাগছে অনেক মিনিট, এখানে সময়টা বেড়ে যাচ্ছে, 8 মিনিট পর্যন্ত কিন্তু সে ফুটছে, কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে আছে, কিন্তু সময় বেশি লাগছে, কিন্তু তাপমাত্রাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আছে। তাহলে স্ফুটনাঙ্ক হলো, সিডি রেখা হলো স্ফুটনাঙ্ক। কাকে বলো? এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল যখন ফুটতে শুরু করে এবং ফুটা শেষ না হওয়া পর্যন্ত সেই তাপমাত্রায় স্থির থাকে, তাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। যেমন বরফ গলনের স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক কত? আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা আরও তাপ বাড়তেছে, তাপমাত্রা বাড়াচ্ছে, আমরা বাড়াতে বাড়াতে আমরা কোথায় নিয়ে গেছি যে
30-এ নিয়ে গেছি, আমরা মনে করলাম যে 130 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাহলে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন হচ্ছে তখন কিন্তু এই 100 ডিগ্রির পরে যখন তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তখন সে আর কিন্তু তরল থাকছে না, বাষ্প আকার ধারণ করেছে, বাষ্প না জলকণা বাষ্পীয়, এইভাবে এই তরল কিন্তু তখন কিন্তু তরল থাকছে না, এই ছোট ছোট বাষ্পকণায় পরিণত হয়ে যাচ্ছে। এইটাই আমাদের এই গ্রাফের কিন্তু মূল জিনিস। এরপরে আমরা এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব যে পাতন জিনিসটা কি। পাতন মানে আমরা জানি যে এখানে একটা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থ থেকে তরল পদার্থ থেকে গ্যাস হলো, গ্যাস অনেক দূরে থাকে, হ্যাঁ, গ্যাসের অনেকগুলো গ্যাস হয়েছে। তাহলে আমি তাপমাত্রা এখানে তাপ প্রদান করার ফলে এখানে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। প্রথমে কঠিন থেকে তরল থেকে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ হচ্ছে, এই অবস্থাকে বাষ্পীভবন বলে। হ্যাঁ, এখানে বাষ্পীভবন হচ্ছে, এখানে বাষ্পীভবন হচ্ছে। এইবার এই গ্যাসকে যদি আমি ঠান্ডা করি, এখানে তাপ, এটা হলো তাপ দিচ্ছি আমি, হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য। তারপরে এখান থেকে যদি ঠান্ডা করি, গ্যাসকে যদি ঠান্ডা করি আবার তরল হয়ে যাবে, তরলকে আরও ঠান্ডা করলে আবার কঠিন হয়ে যাবে। মনে করো পানি যদি ধরি তাহলে বরফে পরিণত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে ঘনীভবন হচ্ছে। তাহলে এখানে বাষ্পীভবন মানে তাপমাত্রার ফলেই কিন্তু, তাপমাত্রা বাড়ানোর ফলেই বাষ্পীভবন হচ্ছে, আর তাপমাত্রা কমানোর ফলেই কিন্তু ঘনীভবন হচ্ছে। এই দুটোকে একত্রে বলে হচ্ছে, এই দুটো পদ্ধতিকে একত্রে বলা হচ্ছে পাতন। তো আমরা আরেকটা আছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হলো যে কিছু পদার্থ আছে, যেমন নিশাদল আছে, কর্পূর আছে, বেনজোয়িক অ্যাসিড আছে, ড্রাই আইস মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডটাই, ড্রাই আইস দরকার নেই, ড্রাই কার্বন ডাইঅক্সাইড মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এইসবগুলোতে ন্যাপথলিন, হ্যাঁ, এইসব কঠিন পদার্থগুলো কিন্তু আয়োডিন, হ্যাঁ, এইসব কঠিন পদার্থগুলোকে আমি যদি তাপ দিই তাহলে তার ধর্ম কি, কঠিন থেকে তরল হবে, তরল থেকে বায়বীয় পদার্থ হবে। কিন্তু এইসব পদার্থগুলো হবে না, কাদের হবে না, ন্যাপথলিন, কর্পূর, নিশাদল, আয়োডিন, বেনজোয়িক অ্যাসিড, হ্যাঁ, এইসব পদার্থগুলো ডাইরেক্ট কিন্তু কঠিন থেকে তরলে না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতিটাকে বলা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতি। তাহলে পাতন আর ঊর্ধ্বপাতন কিন্তু এক না, এটা হলো ঊর্ধ্বপাতন পদ্ধতি। তাহলে ঊর্ধ্বপাতন পদ্ধতি এই যে প্রক্রিয়াটা কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে যেসব পদার্থগুলো যাবে তাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ, হ্যাঁ, ঊর্ধ্বপাতন পদার্থ। আর এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। এই যে প্রক্রিয়াটা, এই যে পদ্ধতিটা কঠিন থেকে তরলা হয়ে গ্যাসীয় পদার্থ হচ্ছে, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তা আমরা আজকে যে যতটুকু শিখলাম ততটুকু আমরা ইনশাল্লাহ ভালোভাবেই শিখছি। তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ডিয়ার স্টুডেন্ট, we have taken here a glass tube which is open, hollow, and we kept here a white cotton here which is dissolved in hydrochloric acid, and here we taken ammonium hydroxide which is dissolved, a piece of cotton which is dissolved in ammonium hydroxide. When they have been kept here, so they ammonium hydrochloric acid converted to hydrogen chloride gas and ammonium hydroxide converted to ammonia gas. By afterwards these two gases will react with each other and produce a smoke, and that is why it is smoke, ammonium chloride, why it is smoke. But this smoke will be
place will be occupied its position here but not here, because this is coming with the fast, but it is moving with the slow, because the mass of molecular mass of ammonia is smaller than the molecular mass of hydrogen chloride. So it will move fastly, but it will move slowly. Again আমরা এগুলো আমরা পড়ালাম। ইফিউশন কিভাবে হলো, আর দিস ইজ we have taken a graph which time is taken on the horizontally and temperature is taken on the vertically. So at the minus 40 degree centigrade, the ice is this is the ice form. It is also the ice form. When the temperature will rise 0 degree centigrade, so it will start melting, and it will give us a AB line, which is the melting point. And again the temperature is increased, so time is also increased. So CD line will gives us the boiling point of the water. It is the melting point of the ice. This is the boiling point of the ice. Again the temperature is increased, so we will have DE. This is the vaporization. This is the vaporization line. D is the vaporization line. Thank you very much, dear student. Thanks a lot for being with me. Thanks for watching this video. Thanks a lot. Please subscribe this channel.